এভাবে তো ঢুকছি, এই হয়েছে কিনা দেখেন, চেক করেন। হ্যাঁ হ্যাঁ, একটু চেক করেন তো মোবাইলে। এটা কি করবো, সাইন আপ করতে হবে এটাতে? হ্যাঁ না হয় না তো, যে ঢুকলাম। স্টুডেন্টই তো না। My dear student, এই যাচ্ছে। বলছে আমার সাথে বন্ধু গাইডের পাশে সাথে বন্ধু বসে থাকি, এটা কি ঢুকলে স্টার্ট করে দিব? হ্যাঁ, নাকি রেকর্ড করব? রেকর্ড হবে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি সবাই ভালো আছো। আইসিটি অর্থাৎ প্রযুক্তিগত সমস্যার কারণে একটু ক্লাসটা দেরি হয়েছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই, ক্লাসের শুরুতেই স্বাগত। এই রূপা শীল, তোমাদের বান্ধবীদের বলতে পারো না ক্লাস করতে? সবাইকে বলবে। হ্যাঁ, তোমাকে স্বাগতম। আজকে ক্লাসে হয়তো অনেকে ট্রাই করেছে, কিন্তু এই যে বিভিন্ন সমস্যা ছিল, এখন শেষ পর্যন্ত ঢুকতে পারলাম। আজকে আমাদের এই তোমাদের প্রিয় প্রতিষ্ঠান সিদ্ধিরগঞ্জ রেবতীমোহন পাইলট স্কুল এন্ড কলেজ পক্ষ থেকে স্বাগতম। তোমাদের শিক্ষক অর্থাৎ স্যার মোহাম্মদ গোলাম রাব্বানি, প্রভাষক বাংলা, সিদ্ধিরগঞ্জ রেবতীমোহন পাইলট স্কুল এন্ড কলেজ। আজকের আলোচনার বিষয়বস্তু সুফিয়া কামাল রচিত আমাদের কবিতা তাহারে পরে মনে, অর্থাৎ আজকের আমাদের আলোচনা হচ্ছে তাহারে পরে মনে। এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা, যে কবিতা সুফিয়া কামালের জীবনের হৃদয় স্পর্শী যে বেদনা বিদুর, সেই বেদনা বিদুর দিনগুলো এখানে আলোচনা করা হয়েছে এবং কবিতায় উপস্থাপন করেছেন তিনি। আজকের আলোচনা থেকে যা শিখতে পারবে তোমরা, কবিতাংশে গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা করতে পারবে, কবির উদাসীনতার কারণ জানতে পারবে, অর্থাৎ এই বিষয়গুলো তোমরা জানতে পারবে, শিখতে পারবে। কবিতার গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা, কবির উদাসীনতার কারণ জানতে পারবে, ঋতুরাজ বসন্তের বৈশিষ্ট্য জানা যাবে। অর্থাৎ এই কবিতার যে ঋতুটির কথা আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে বসন্ত ঋতু, ঋতুরাজ। কারণ তোমরা জানো ঋতুর রাজা হচ্ছে বসন্ত। তারপর সৃজনশীল প্রশ্নের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর লেখার কৌশল জানা যাবে। এই রূপা, আমার কথা শুনতে পাচ্ছ? তুমি আনমিউট করো, কথা বলো। রূপাশীল, আনমিউট করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তুমি আনমিউট করে রাখো। তুমি যেহেতু একা, সমস্যা নেই, আরো যারা আসবে তারা জয়েন করবে। আনমিউট করে রেখো। প্রশ্ন করলে অথবা কথা কোনো জিজ্ঞাসা করা থাকলে করতে পারবে, আমি শুনতে পাচ্ছি। এবার এটা তো মনে আছে যে তাহারে পরে মনে কবিতাটি কে লিখেছেন? স্যার কি? তাহারে পরে মনে কবিতাটি আজকে আলোচনার বিষয় কি? এই যে একটু আগে যে দেখালাম, সুফিয়া কামাল। হ্যাঁ, সুফিয়া কামাল লিখেছেন। সুফিয়া কামাল আমাদের এই যে তাহারে পরে মনে।
লিখেছেন সুফিয়া কামাল। ওকে, মনে রাখবে। তাহলে দেখো কবিতাটি প্রথমেই আলোচনা করছি। কহিলাম ওগো কবি, অভিমান করেছো কি তাই? যদিও এসেছে তবুও তুমি তারে করিলে বৃথাই। কহিল সে পরম হেলাই বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফুটেনি শাকে? পুষ্পারতি লবিনী কি ঋতুর রাজন? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। অর্থাৎ এখানে বলছে যে কবি তুমি কি অভিমান করেছো? কারণ আমরা জানি, পাঠ পরিচিতি আলোচনা করলে দেখতে পারবে সেখানে সুফিয়া কামালের বসন্তের পূর্ব মুহূর্তে অর্থাৎ শীতের সময়, তারও আগে যখন তার স্বামী মারা গিয়েছিল সৈয়দ নেহাল হোসেন, তখন তখন তার সেই শীত, যখন শীত ঋতু আসে তখন তার সেই স্বামীর কথা অর্থাৎ একাকিত্বের কথা, একাকিত্বের যে কষ্ট যন্ত্রণা সেটা তার ভিতরে দারুণভাবে প্রভাব ফেলে। আর যখন ঋতুরাজ বসন্ত অর্থাৎ প্রকৃতিতে যখন ঋতু চলে আসে, এখানে দুটি সত্তার আলোচনা অর্থাৎ দুটি সত্তার কথা, একটা হচ্ছে কবি সত্তা আর একটা হচ্ছে প্রকৃতি সত্তা। প্রকৃতি হচ্ছে এই যে ঋতুরাজ অর্থাৎ বসন্ত ঋতু এবং শীত ঋতু, আর এখানে কবি হচ্ছে আমাদের সুফিয়া কামালের সত্তা অর্থাৎ কবির সত্তার সাথে প্রকৃতি সত্তার একটা কথোপকথন। তোমরা ডায়লগ লিখো যেমন বন্ধুর সাথে অথবা বাবা মা অথবা অন্য কারোর সাথে যে ডায়লগ অর্থাৎ সংলাপ লিখো, ঠিক এরকমই একটা কবিতা। এখানে কহিলাম ওগো কবি অর্থাৎ বসন্ত ঋতু কবিকে বলছে, অর্থাৎ একটা সত্তা কবিকে বলছে তুমি কি অভিমান করেছো? এত সুন্দর বসন্ত, চারদিকে ফুল, গাছে পাতা চলে এসেছে, এত সুন্দর সবকিছু, তুমি সেখানে সেই বসন্ত ঋতুকে গ্রহণ না করে তুমি তাকে পুষ্পারতি দিয়ে, এই যে পুষ্পারতি লবিনী কি ঋতুরাজ অর্থাৎ ঋতুরাজ বসন্তে আমরা জানি বিভিন্ন ধরনের ফুল ফুটে, তাই না? মাধবীলতা, তারপর বাসন্তী লতা, এই যে ফুল ফুটে, তোমার এত কিছু দেখছো চারপাশে প্রকৃতিতে, তুমি কেন মন মরা হয়ে আছো অর্থাৎ আনমনা হয়ে আছো? ফুল ফুটেছে প্রতিটি শাখায় শাখায়, অর্থাৎ ফুল কি ফুটেনি শাখে, মানে শাখায় শাখায় ফুল ফুটে আছে। মাধবী কুড়ি, এই যে মাধবীর কথা বলছে, মাধবী কুড়ির বুকে গন্ধ, এটা কি তুমি এখনো বুঝতে পারছো না? তোমার নাকে সেই ঘ্রাণ কি আসছে না? তুমি কেন তাকে অর্ঘ্য বিরোচন করছো না? অর্ঘ্য বিরোচন মানে হচ্ছে উপহার, অর্থাৎ তার ঋতুরাজ বসন্তের পায়ে অর্ঘ্য বিরোচন উপহার দিয়ে তুমি তাকে কেন গ্রহণ করছো না? এই প্রশ্নগুলো প্রকৃতি কবিকে করছে। কারণ কবির তো সেই, আমরা জানি যে শীতের সময় আমাদের সবাই কি হয়ে যায়, আমাদের মন শরীর সবকিছু কাবু হয়ে যায়। এই সময় আমাদের কিছুই ভালো লাগে না একমাত্র কাঁথা কম্বল ছাড়া, তাই না? এই জন্যই দেখা যায় যে আমাদের এই যে মন মরা অর্থাৎ শরীরের উস্কো শুষ্ক, মনের যে একটা শুষ্ক ভাব, এটার সাথে কবির মনের যে একটা প্রভাব সেটাই বুঝিয়েছে। দেখো ভক্ত বলে ওগো কবি অর্থাৎ ভক্তরা, অর্থাৎ যারা ভক্ত ছিল তাদের কথাগুলা এখানে যে আমি এখন যা বললাম সেই কথাগুলাই, যে আগমন ঘটেছে বসন্ত ঋতুর প্রকৃতিতে, ভক্তের একথা শুনে কবি পরম হেলায় উত্তর দিলে বসন্তের আগমন বৃথা কেন? অর্থাৎ বৃথা হবে কেন? বসন্ত তো এসেছে, চারদিকে ফুল ফুটেছে, তারপর ফুলে আরতি লাভ করেছে, তবুও কি গন্ধ থাকবে না কেন? সবকিছুই আছে, কিন্তু কবির মন ভালো নাই, এই জন্যই সে কি করতে পারছে না, সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করতে পারেন। দেখো, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। অর্থাৎ কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? কবি ভক্ত বলে ওগো সবই তো ঠিক আছে, তারপরেও পরম আনন্দে বসন্তকে বন্দন না করে, অর্থাৎ বসন্তকে বন্দনা না করে, প্রশংসা না করে তার প্রতি এত নারাজ কেন? কবিকে, কবি ভক্ত প্রকৃতি সত্তাটা জিজ্ঞেস করছে যে তুমি এত নারাজ কেন, এত কিছু দেখেও, এত কিছু শুনেও, বুঝতে পেরেও। কহিল সে কাছে সরিয়াসি, কহিলি উত্তরে তলে মাগের সন্ন্যাসী। গিয়েছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারে পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ শীতের প্রকৃতি সাধারণত রিক্ত হয়ে ওঠে, অর্থাৎ শীতকালে আমরা দেখি যে প্রকৃতি, গাছ, মাটি সবকিছু শুষ্ক হয়ে যায়, পানি শূন্য, গাছ হয়ে যায় পাতা শূন্য, সব পাতা ঝরে যায়, তাই না? এটাই বুঝিয়েছে যে সবকিছু রিক্ত হয়ে যায়, যে শূন্য হয়ে যায়, কিছুই থাকে না তার ভিতর। এই সময় গাছের পাতা ফুল ঝরে যায়, মানুষের ভিতরে কেমন যেন বিভিন্ন ধরনের রোগ, জরা,
তারপরে যে বিভিন্ন ধরনের দেখবে রোগ দেখা দেয়। তাই শীতকে মাঘে সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, বসন্তের বিপরীতে স্থাপন করেছেন কবি। অর্থাৎ শীতকে বসন্তের বিপরীত ঋতু আমরা ভাবতে পারি। শীত যেমন মানুষকে শূন্য করে দিয়ে যায়, কবির হৃদয়কে উন্মনা করে দিয়ে যায়, একদম উন্মাদ করে দিয়ে যায়, ঠিক বসন্ত এসে আবার সবকিছু ঘুরিয়ে দিয়ে দেয় মানুষের জীবন। অর্থাৎ এটাই দুইটি সত্তার পার্থক্য, যে বিপরীত সত্তা দুটি। সর্বত্যাগী রিক্ত নিঃস্ব সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে দিয়ে যেমন পত্র পুষ্পহীন দিগন্তের পথে চলে যায়, ঠিক ওই প্রাকৃতিক আবহে কবি তার স্বামী এবং কাব্য প্রেরণার পুরুষ, তার যে স্বামী কাব্য প্রেরণার পুরুষ ছিল, অর্থাৎ তার স্বামীকে প্রেরণা ভেবেই তিনি কাব্য রচনা করেছেন, বিভিন্ন ধরনের কবিতা রচনা করেছেন। আর সেই পুরুষ হচ্ছে, তার স্বামী হচ্ছে সৈয়দ নেহাল হোসেন। আকস্মিক মৃত্যুতে তার নিজের অন্তরে নীরবে নিবৃতে যে বিষণ্ণতা ও হাহাকার লালন করেছেন, তাই সুস্পষ্ট ইঙ্গিত ফুটে উঠেছে এই কবিতার মাধ্যমে, অর্থাৎ তাহারে পরে মনে। অর্থাৎ শুধু কবিতার মাধ্যমে কবি তার স্বামীর কথা এবং শীত ঋতুর যে দুটি মানুষের, অর্থাৎ শীতকেও সেভাবে কল্পনা করেছেন। পরবর্তীতে বসন্ত, তার হৃদয়ে চারপাশে যে মানুষের তার সাফল্য, তার যে প্রশংসা মানুষ তার বক্তকুল দিয়েছে, সেটা তার কাছে কিছুই মনে হয়নি, কারণ স্বামীর শূন্যতা, তার একাকিত্ব, তার সকল সুখ সাফল্য সবকিছু কি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। আর এই মানুষের বক্তকুলের, অর্থাৎ বসন্তের অবহেলা কথাই কবি তাহার এই পরে মনে কবিতায় প্রকাশ করেছেন। দেখো, কিছু সৃজনশীল প্রশ্ন হতে পারে ওই কবিতায়। সৃজনশীল প্রশ্নের জন্য একটি উদ্দীপক: নিজের অতি আপনজনের আকস্মিক মৃত্যু, সুখ সন্তপ্ত উদাসীনতা, স্বাভাবিক জীবনের হঠাৎ ছন্দ পতন। অর্থাৎ এটা একটা সৃজনশীল মানে প্রশ্নের একটা উদ্দীপক আমি তোমাদের এখানে দেখালাম। এই টাইপের যদি উদ্দীপক থাকে, নিজের অতি আপনজনদের আকস্মিক মৃত্যু, অর্থাৎ কবির স্বামীরও কিন্তু আকস্মিক মৃত্যু হয়েছিল, আর সুখ সন্তপ্ত মানে হৃদয়টা কি সুখে আহত, আর হচ্ছে একদিকে হচ্ছে উদাসীনতা, আরেকদিকে হচ্ছে সমাজ অর্থাৎ আমাদের যে স্বাভাবিক জীবনে হঠাৎ ছন্দপতন হয়েছে। কবিরও স্বাভাবিক জীবনের মানুষের কম বয়স অথবা যদি বিশেষ কোনো দুর্ঘটনা ঘটে, তখন আমাদের স্বাভাবিক জীবনে খুবই ব্যাঘাত ঘটে, অর্থাৎ বড় ধরনের আঘাতপ্রাপ্ত হয়। কবিও কি সেরকম তার স্বামীকে হারিয়ে সুখ সন্তপ্ত এবং উদাসীন হয়ে গিয়েছে। এই জন্য তার বসন্ত, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তার চোখে পড়েনি, তার সেই হৃদয়ে সাড়া দেয়নি। দেখো, কিছু জ্ঞানমূলক প্রশ্ন, মানে ওইটা হচ্ছে নমুনার প্রশ্ন, উদ্দীপক হতে পারে এরকম কিছু জ্ঞানমূলক প্রশ্ন। পুষ্পারতি শব্দের অর্থ কি? পুষ্পারতি শব্দের অর্থ হচ্ছে ফুলের বন্দনা, ফুল দ্বারা যে বন্দনা দেওয়া হয়, শুভেচ্ছা দেওয়া হয় ফুলের মাধ্যমে, সেটা হচ্ছে পুষ্পারতি। হ্যাঁ, ফুলের বন্দনা। এগুলো অনেক সময় জ্ঞানমূলক চলে আসে তোমাদের জন্য। কবি শীতকে কি রূপে কল্পনা করেছে? মাঘে, অর্থাৎ মাঘের যে সন্ন্যাসী, মাঘ মাস, আমরা জানি মাঘ মাসে শীতে কি হয়, মানুষ একবারে জবুতবু হয়ে যায়, অনেক বৃদ্ধ মারা যায়, শিশু মারা যায় অনেক সময়। মাঘ মাসে এত শীত, তাই না? মাঘ মাসের শীতে কি যেন একটা আঞ্চলিক প্রবাদ আছে, আমার মনে নেই। তারপরে দেখো, দক্ষিণা দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণা দুয়ার, দক্ষিণ দিকের দুয়ার, বসন্তকালে দক্ষিণ দিক থেকে বাতাস আসে। হ্যাঁ, সেটাই বলছে, দক্ষিণা দুয়ার গেছে খুলি, দক্ষিণ দিক থেকে যে প্রশ্নটি কবিতা ভক্তদের করা হয়েছে, এটা কবি তার ভক্তদেরকে করেছেন, দক্ষিণা দেওয়ার দুয়ার গেছে খুলি। তারপর তার পরে মনে কবিতায় কবির মন কিসে আচ্ছন্ন হয়েছে? হ্যাঁ, কিসে আচ্ছন্ন হয়েছে? দেখো, কবিতায় কবির মন রিক্ততায় হাহাকারে আচ্ছন্ন হয়ে আছে, অর্থাৎ রিক্ত, শূন্য, শূন্য এবং হাহাকার, তার হৃদয় কি শূন্য এবং হাহাকারে আচ্ছন্ন হয়ে আছে, এই তাহার এই পরে মনে কবিতায়। লিমা, শুভেচ্ছা এবং স্বাগতম। তুমি লেট করে ফেলেছো, হয়তোবা শুরুতে ট্রাই করেছিলেন কিনা জানি না। তারপরে দেখো, আমাদের সাথে থাকো। মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে? মাঘের সন্ন্যাসী পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গিয়েছে। অর্থাৎ মাঘের যে সন্ন্যাসী, মাঘ মাস যে এই যে রিক্ত শূন্য করে চলে যায়, এটা পুষ্প শূন্য দিগন্তের পথে, অর্থাৎ হৃদয়কে সবকিছু নিংড়ানো, সবকিছু তুলে নিয়ে সে দিগন্তের পথে চলে গেছে, পুষ্প শূন্য, যেখানে কোনো আনন্দ নেই, শুধু দুঃখ এবং বেদনারই জায়গা।
তারপরে মানে কবিতায় কবি নীরব থাকার কারণ কি? প্রিয়জনের বিয়োগ ব্যথায় কবি নীরব ছিলেন। হ্যাঁ, কবি নীরব থাকার কারণ প্রিয়জনের বিয়োগ ব্যথা, অর্থাৎ শোক সন্তপ্ত কবি হৃদয়ে যে কষ্ট দুঃখ ছিল সেটার কারণে সে কি ছিল? নীরব। এরপরে পুষ্পশূন্য দিগন্তের পথে বলতে কবি কি বুঝিয়েছে? পুষ্প দিগন্ত অনুধাবনমূলক প্রশ্ন আসে, তোমাদের আসতেও পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুষ্প দিগন্তের পথে। আর হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে মাঘের সন্ন্যাসী বলতে কি বুঝিয়েছেন? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাগ দিয়ে দিতে পারো এবং নিয়ে নিতে পারো। আমি আজকে যে আলোচনাটা করছি দেখো একবারে উপস্থিতির সংখ্যা কম। এটা হচ্ছে বিশেষ আলোচনা কিসের? আমাদের যে 2022 সালে তোমরা যখন পরীক্ষা দিবে সেই সংক্ষিপ্ত সিলেবাসের, বুঝতে পেরেছো? সেই সংক্ষিপ্ত সিলেবাসের একটি কবিতা হচ্ছে, তোমাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, আমরা দিয়ে দিব তোমাদের হাতে হাতে সংক্ষিপ্ত সিলেবাস 2022 সালে। অর্থাৎ সম্পূর্ণ বই পড়তে হবে না, বিশেষ কবিতা বিশেষ কিছু গল্প পড়তে হবে। সেই অংশটুকু তোমরা আগামী 2-1 দিনের ভিতরে পেয়ে যাবে হাতে হাতে। মাঘের সন্ন্যাসী, এটাও অনুধাবনমূলক প্রশ্ন হয়। তারপর হচ্ছে পুষ্প দিগন্তের পথে, এই যে দেখো কবি এখানে বিবর্ণ নিষ্প্রাণ প্রান্তরকে বুঝিয়েছেন, যেখানে কি নেই? শুধু শূন্যতা, শুধু উদাসীনতা, শুধু রিক্ততা, আর কিছুই নেই। সেখানে কোনো প্রাণ নেই, কোনো জৌলুস নেই, কোনো আনন্দ নেই, সেখানে শুধু বেদনা এবং প্রকৃতি কবির চেতনা যেন একাত্ম হয়ে উঠেছে সেই দিগন্তে। শীতকালীন প্রকৃতি যেমন তার সজীবতা হারিয়ে রুক্ষ মূর্তি ধারণ করেছে, তেমনি সুখে মোহমান কবির চেতনাও যেন প্রিয়জনের চলে যাওয়াকে কেন্দ্র করে বিষণ্ণতার রূপ পরিগ্রহ করেছে। তার মানে এই কবিতাটার বিশেষ আলোচনাই হচ্ছে প্রিয়জন চলে যাওয়ার কারণে কবির হৃদয়ে যে শূন্যতা, রিক্ততা তৈরি হয়েছে। ঠিক কবিতায়ও যে প্রভাব প্রকৃতির কথা বুঝিয়েছে, শীতকালেও কি হয়ে যায়, তেমনি রিক্ত শূন্য হয়ে যায় মানুষের শরীর, মানুষের সবকিছু প্রাকৃতিক ভাবে। অর্থাৎ একদিকে প্রকৃতির শারীরিক বিষয়টা দেখানো হয়েছে, আরেকদিকে কবির হৃদয়ের বিষয়টা দেখানো হয়েছে। এই দুইটিকে তুলনা করা হয়েছে, যে দুটি কি একই। কবির হৃদয় যেমন শূন্য, শীতকালে প্রকৃতিও কি হয়ে যায়? শূন্য, রিক্ত, সবকিছু হারিয়ে রুক্ষ হয়ে যায় শরীর। তারপরে দেখো তাই সব অকালে অপ্রাপ্তি নিয়ে স্বজনের চলে যাওয়া, এই বিষয়টিকে তিনি পুষ্প দিগন্তের পথে বলে অভিহিত করেছেন। অর্থাৎ এই যে পুষ্প দিগন্ত পথ বলতেই বুঝিয়েছেন যে রিক্ত, বিবর্ণ, নিষ্প্রাণ, অর্থাৎ যেদিকে শীতকালের যে প্রকৃতির রূপ সেটাই বুঝিয়েছেন। হ্যাঁ, শিবু ওয়েলকাম। অনেকে আসে যায় ঘটনা কি? থাকছো না কেন তোমরা? শুধু আসছো যাচ্ছ। দেখো তাহারের পরে মানে কবিতাটি নাটকীয়তা গুণ সম্পন্ন কবিতা বলা হয়েছে কেন? অর্থাৎ এটাও একটা অনুধাবন প্রশ্ন হয় তোমাদের, এটা নাটকীয়তা গুণ সম্পন্ন কেন? হ্যাঁ, দেখো কবিতাটিকে কবি ও কবি ভক্তের সংলাপের মধ্য দিয়ে নাটকীয়তা সৃষ্টি হয়েছে। আমাদের যে কবি এবং কবির ভক্ত, কারণ এই যে দুটি সত্তার সংলাপ, আমাদের কবিতাটার মূল ছিল কি? এই দুটি সত্তার সংলাপ বৈশিষ্ট্য। হ্যাঁ, আর এটাই হচ্ছে নাটকীয় বৈশিষ্ট্য, কারণ আমরা জানি নাটকীয় কি থাকে? সংলাপ থাকে। তোমরা অবশ্যই নাটক করেছো, তোমাদের পাঠ্য আছে সিরাজউদ্দৌলা, তোমরা পড়ে এসেছো বহির্বিদ। তোমাদের আরেকটা বিশেষ আলোচনার যেটা এসএসসি তে ছিল বহির্বিদ, হ্যাঁ, সৈয়দ আলিউল্লাহ। আর এখানে সৈয়দ আলিউল্লাহ লাল সালু উপন্যাস পেয়েছো, আর এখানে তোমরা সিরাজউদ্দৌলা নাটক পেয়েছো। হ্যাঁ, এই যে বিষয়টা, এটাই বলছে যে নাটকীয়তা গুণ সম্পন্ন কেন? নাটকীয়তা গুণ সম্পন্ন এই কারণে যে দুটি ভক্তের সংলাপ, কবি এবং কবি ভক্তের, প্রকৃতি, ভক্তকে বোঝানো হয়েছে কি? প্রকৃতিকে। আর এই বৈশিষ্ট্যের কারণে এখানে বোঝানো হয়েছে যে কবি কি হয়েছে, যে ভক্তের প্রতি দুটি কথনের মাধ্যমে কবিতার বিষয় বস্তু বিস্তৃতি এবং ক্রমবিকাশ ঘটেছে। অর্থাৎ কবিতার বিষয়টা আলোচনা হয়েছে দুইজন ভক্ত এবং কবি এবং ভক্তের ভিতর কি দুইজনের বিশেষ সংলাপের মাধ্যমে, অর্থাৎ তাদের হৃদয়ের কথা দুইজনের ভিতর আদান প্রদানের মাধ্যমে এটা হয়েছে, তাই না? এই নাটকীয় গুণ সম্পন্ন বিষয়টা কবি ও কবি ভক্তের। কবির মনেও কিন্তু কি নাটকীয়তার ভাব আছে, এই জন্য কবিতাটিকে নাটকীয় গুণ সম্পন্ন কবিতা বলা হয়েছে, মনে রাখবে।
তারপরে মনে কবিতায় প্রকৃতি ও মানব মনকে কিভাবে সম্পর্কিত করা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন তোমাদের জন্য। দেখো কেন এটা করা হয়েছে। কবিতার প্রকৃতি রূপ ও ব্যক্তির হৃদয়ানুভূতির তারতম্যের বিচারে প্রকৃতি মানব মনকে সম্পর্কিত করা হয়েছে, অর্থাৎ হৃদয়ানুভূতি এবং তারতম্যের অনুসারে। কবির প্রিয়তম স্বামীর মৃত্যু হয় শীতকালে, প্রিয়জনে এভাবে অকালে চলে যাওয়াকে কবি কিছুতেই মেনে নিতে পারছিলেন না, তাই তার পরিক্রমায় এবং প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে তাকে বিদায়ী শীতের মুক্ততার ছবি আলোচ্য কবিতাটিতে দেখানো হয়েছে। দেখো যারা এরকম ডিস্টার্ব করছে, এই যে আঁকা কি করছো, এটা কিন্তু খুবই ভালো না। হ্যাঁ, এই যে লুৎফুন নাহার শাহনাজ, আমি দেখতে পাচ্ছি তোমরা মনে হয় অন্য ক্লাস করতে এসছো। বাংলা ক্লাস কি ভালো লাগে না? অনেকে আসছো কিন্তু এখন মনে হয় অন্য ক্লাস করবে। বাংলা ক্লাসও করতে হবে। হ্যাঁ, বাংলা ভাষা বাংলা সাহিত্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দুইটাতেই কিন্তু 100 নাম্বার, আর 100 নাম্বারই পেতে হয়। ওখানে কিন্তু বলা নেই সায়েন্স অথবা ব্যবসা শিক্ষা শাখার সাবজেক্টে 110 নাম্বার দেওয়া হবে অথবা 200 নাম্বার দেওয়া হবে। সবই ক্লাস। এবং বাংলা তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলায় খারাপ করো, মূল রেজাল্ট খারাপ করো। বাংলায় ভালো করবে, মূল রেজাল্ট ভালো করবে। তাহলে বাংলার জন্য তোমার রেজাল্টই খারাপ হবে। আর বাংলার জন্য বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাবে না। সায়েন্স হোক ব্যবসা শিক্ষা শাখা হোক, গুরুত্বপূর্ণ কথা, আমার কথা শুনে নাও। বাংলার জন্য তোমরা বিশ্ববিদ্যালয়ে কোনো ভালো বিষয় পাবে না, কারণ বাংলার নাম্বার ভালো থাকতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। তারপর ইংরেজিতে ভালো নাম্বার থাকতে হবে, কারণ কমপক্ষে এ মাইনাস থাকতে হবে। এ মাইনাস না থাকলে তুমি জাহাঙ্গীরনগর অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আবেদনই করতে পারবে না। বাংলায় কমপক্ষে এ মাইনাস থাকতে হবে অথবা কমপক্ষে 50-এর উপর নাম্বার বি থাকতে হবে, বি প্লাস থাকতে হবে। গুরুত্ব দাও না তো, যে যারা ভালো স্টুডেন্ট নিজেদেরকে বেশি ভালো মনে করো, কিন্তু যখন ফলাফল পাবা তখন বুঝতে পারবা। যাই হোক, সবাই ভালো করো এটা আশা করি। আর আজকের মতো আমি আগামী ক্লাসে স্বাগতম, তোমাদের শুভেচ্ছা জানিয়ে আগামী ক্লাসের জন্য শেষ করছি আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আর একটা স্ন্যাপ নিতে হবে তোমাদের। সবাই ক্লাস করবে, ক্লাস করার জন্য তাগিদ দিবে বন্ধু বান্ধবকে, তা না হলে ক্লাস না করলে তোমাদের তো কোনো বিশেষ সুবিধা আমি দেখছি না। ক্লাস করতে হয়। হ্যাঁ, সবাই ক্লাস করবে আশা করি। চলে যাব একটা স্ন্যাপ নিয়ে, তোমাদের সুযোগ দিব। হ্যাঁ, বুঝতে পারছি ডিস্টার্ব করছো। ওকে, আজকের মতো তোমাদের এখানে শেষ। আগামী ক্লাসে আশা করি অনেকেই ক্লাস করবে, আর যারা আছো এরাও ক্লাস করবে।